সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষসহ পুরো ভবন মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাজরিন ফ্যাশনের পুড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করার নির্দেশ তিনি দিয়েছিলেন। এই দাবি আরেকটি মামলায় আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার ধ্বংসকারী এবং আমাদের বই পুস্তকে নবীজি সহ আমাদের ধর্মের উপর আঘাত করে অন্য ধর্মকে প্রাধান্য দিয়ে কোমলমতি শিশুকে তার ধর্ম থেকে বিচ্ছিন্ন করার জন্য যে একটি অপপ্রয়াস সৃষ্টি করেছে দীপুমণি। এই দর্শক, ঘটনা তো ঘটে গেছে, যেটা আমরা জানতাম না এখন সেটা জেনে গেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপ দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও দেখেছেন, হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন না। দর্শক, একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, শুরু থেকে প্রথম যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন, সেই ভিডিওটি হচ্ছে আমাদের সাবেক সেই প্রধানমন্ত্রী আছে ওই ভিডিওতে, এবং কিন্তু এটা কিন্তু আপনাদের আজকে লটারি, আপনারা কেটা ভালো করে চিনতে পারেন। দর্শক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভিডিওতে রয়েছে। উনি কিন্তু ছোট্ট একটি বাচ্চাকে কোলে তুলে নিয়েছিল, আর এই ভিডিওটি হচ্ছে একটা বার্থডে অনুষ্ঠানের। এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও কিন্তু আছে, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু অনেক পুরানা ভিডিও, আনুমানিক 90 দশকের আগে, অর্থাৎ 90 সালেরও আগের। এবং এই ভিডিওতে এটাই প্রমাণ করতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগের থেকেই চিনত এবং তার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। এই ভালো সম্পর্ক নষ্ট হলো কি কারণে? শুধুমাত্র রাজনীতির কারণে। প্রিয় দর্শক, এই রাজনীতির কারণে যে সম্পর্কটা নষ্ট হয়েছিল, তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলে পরে বুঝতে পারবেন যে এত দিনের পুরনো আন্তরিকতা এবং সম্পর্ক কিসের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে পারতো না এবং তার নামে বিভিন্ন ধরনের মামলা হামলা দেওয়া হয়েছে। তা চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা আগে দেখি। ছোট মানুষ হলে এগুলো কাজ করতে পারে এবং এইগুলো নির্দেশ দিতে পারে। দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব, আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিওটি দেখলে আপনাদের গাও শিরশিরে উঠবে এবং মনে পড়ে যাবে 2011 সালের কথা। প্রিয় দর্শক, এই 2011 সালে তাজরিন ফ্যাশন এবং সাভারের রানা প্লাজার ধ্বংস হয়ে ওখানে হাজার হাজার মানুষ কিন্তু মারা গেছিল এবং পুরো বহুতল ভবন ধসে পড়ে। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে। প্রিয় দর্শক, এগুলো কথা আসলে স্মৃতি হিসাবে থাকার কথা, এগুলো কখনো কেউ ভুলে যেতে পারে না। যেখানে হাজার হাজার মানুষ, এই গার্মেন্টস কর্মীরা মারা গেছিল, ঠিক সেই মুহূর্তে এই উদ্ধারকারী যে দল ছিল সাভারের এক সেনা সদস্য, একজন সেনা প্রধান, তার উপরে এই নেতৃত্ব ছিল এবং এই নেতৃত্ব দিছিল, অর্ডার দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন। প্রিয় দর্শক, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 1800 লাশ এই একে একে রানা প্লাজা থেকে এই ধ্বংস উদ্ধারতে বের করা হয়েছিল, তখন এই সেনা প্রধানকে বলছিল যে আর কোনো লাশের দরকার নেই, এটা নিয়ে আমাদের কথা বলতে হবে এবং আপনি যেভাবে আছো ওইভাবে ওটাকে মেশিন দিয়ে দুমড়ে মুছড়ে সমান করে ফেলেন, ওখানে ঘোষণা দিয়ে দেন এখানে আর কোনো লাশ নেই। প্রিয় দর্শক, তার কিছুদিন পরেই তাজরিন ফ্যাশনে যখন আগুন লাগে, একে একে যখন 225টি লাশ বের করে এবং আরো অনেক মরদেহ ছিল, তারপরে যখন বলে যে ম্যাডাম আরো অনেক লাশ আছে, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে বলেছিল যে এই লাশ আর বের করা যাবে না, ওখানে আপনি সিল করে দেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি ওই সেনা প্রধান উনি কখনোই মেনে নিতে পারে নাই, যার জন্য বলছিল যে এটা আমার দ্বারাই সম্ভব হবে না। তার জন্য তার 12 বছর জেল খাটতে হয়েছে এবং তার যে চাকরি এবং তার যে পাওয়ার, তাকে অবসর দিয়ে দেওয়া হয়েছিল। তো চলুন আমরা সেই বিস্তারিত এই ভিডিওতে জানি আরো কি হয়েছিল। সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষসহ পুরো ভবন মিশিয়ে দিতে
নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাজরিন ফ্যাশনের পড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করার নির্দেশ তিনি দিয়েছিলেন। এই দাবি ওই সময় নবম পদাতিক ডিভিশনের জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদির 9 মাস কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়ে তিনি কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 11 বছর আগের ভয়ঙ্কর একদিন 24 এপ্রিল। বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধস। বাঁচান বাবা, একটু বাঁচান। ওই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই, এখনো অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোঁটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কাকতি কানে বাজে এখনো। আমার একটা ছেলে একটা মেয়ে, আমি বাঁচতে চাই বাবা, আমাকে বাঁচাও তোমরা। 1136 জন নিহতের এই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল 2438 জনকে। উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ারদি। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা। আমি বলেছি অসম্ভব, এখানে হাজার হাজার জীবিত মৃত মানুষ আছে, আমি উদ্ধার করছি আপনার কথা বলে যে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তি, শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে, আমি এখান থেকে যেতে পারি না। তিনি বললেন স্পেকট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস পূর্ববর্তী বিএনপি আমলে ধ্বংস হয়েছিল এবং সেটাতে মানুষ চাপা দেয়া হয়েছে, কাকে উদ্ধার করা হয়নি। রানা প্লাজা থেকে 17 দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনাটি সম্পর্কে সন্দেহ অনেকের, আসলে কি হয়েছিল জানতে চাই চৌধুরী হাসানের কাছে। তারপরে অনেক কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদ করা হয়েছে, কিভাবে উদ্ধার হলো কি হলো এটা জানতে চাওয়া হয়েছে। আমার কথা হলো, আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকেও বলা হয়েছিল এটার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক টেলিভিশন নিউজ মিডিয়া সেখানে গেছে, আমার থেকে ইন্টারভিউ নিয়েছে, মেয়েটির সাথে কথা বলেছে, সে ওয়েস্টিনে চাকরি করতো পরে, কিন্তু সেটা প্রচার করেনি। আমার কথাও না, তার কথাও না, গন্ডগোলটা কোথায়? 2012 সালের নভেম্বরে তাজরিন ফ্যাশনের আগুনে অঙ্গার হন 117 পোশাক কর্মী, আহত হয়েছিলেন 200। হাসান সারোয়ার্দি দাবি করেন, তাজরিনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছিলেন সাবেক সরকার প্রধান। আমাকে নির্দেশ দিলেন প্রথমত সেনা সদর, পরে আমাকে বলা হলো প্রধানমন্ত্রী নিজে কথা বলবেন। তিনি বললেন এই লাশগুলোকে পুলিশকে হ্যান্ডওভার করে গুম করে ফেলতে হবে। আমি বলেছিলাম কেন? প্রধানমন্ত্রী আমাকে জানালেন যে পরের দিন এই লাশ নিয়ে বেগম খালেদা জিয়া বিএনপি মিছিল করবে, লাশের মিছিল, রাস্তাঘাট বন্ধ করবে, সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে নতুন ভাবে। এরকম আরো অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্টের। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা। এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করব। ইতিমধ্যে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখেছেন। প্রিয় দর্শক, কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। আমাদের যে সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি, এই দীপুমণি কিন্তু বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে, শিক্ষা মন্ত্রণালয়কে একদম লজ্জিত করেছিল। প্রিয় দর্শক, উনি হিন্দুত্ববাদী, উনি হিন্দুদের যত ধর্মীয় বিষয় ছিল এই বাংলাদেশের সাধারণ ছোট ছোট কোমলমতি শিশুদের বইতে এই হিন্দুদের ধর্মীয় যত উৎসব ছিল সবকিছুই প্রকাশ করত। আর আমাদের ইসলাম ধর্ম আস্তে আস্তে ধীরে ধীরে বই থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল। একাধিকভাবে যদিও একের পর এক ধরা পড়ে গেল, তারপরে তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় এখন বলতো যে এই বইগুলো অমুক
ফ্রেশ যারা ছাপা করেছে, যারা প্রিন্ট করেছে তাদের সমস্যা, তারা ভুল করেছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে কথাগুলো কাটিয়ে পাশ কাটিয়ে যেত। প্রিয় দর্শক, এখন বিস্তারিত জানা যাচ্ছে যে কিসের কারণে শুধুমাত্র ভারত থেকে এই নির্দেশ পাওয়ার জন্য ভারত থেকে কলকাঠি লাড়তো এবং এই বাংলাদেশের এই সাবেক শিক্ষামন্ত্রী আমাদের দীপুমণি, এই দীপুমণির আরো বিস্তারিত জানার জন্য চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। এবং তাকে যখন রিমান্ডে দেওয়া হয়েছিল তখন কিন্তু সব কথা বলে ফেলেছিল, নতুন করে আরো 3 দিনকার রিমান্ড মঞ্জুর করা হলো। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। ভিডিওটি দেখার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আরেকটি মামলায় আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার ধ্বংসকারী এবং আমাদের বই পুস্তকে নবীজি সহ আমাদের ধর্মের উপর আঘাত করে অন্য ধর্মকে প্রাধান্য দিয়ে কোমলমতি শিশুকে তার ধর্ম থেকে বিচ্ছিন্ন করার জন্য যে একটি অপপ্রয়াস সৃষ্টি করেছে এই দীপুমণি। এই দীপুমণি আপনারা জানেন যে সে চাঁদপুরে সে এবং তার ভাই ওই এলাকায় যে অত্যাচার করেছে এবং নিপীড়ন করেছে এবং সেখানে বালুমহল থেকে যে দখলদারি করেছে, গত তারিখে তাকে যখন আদালতে আনা হয় তখন হাজার হাজার চাঁদপুরবাসী এই এলাকায় ভিড় করে। ওই দীপুমণি তাকে 4 দিনের রিমান্ড পর আজকে তাকে বাড্ডা থানা মামলা নাম্বার 4/8/24 তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই বাড্ডা থানায় আপনারা জানেন যে গত 19/7/24 তারিখে বাড্ডা পুঁজি টাওয়ারের পাশে ভিকটিম সুমন শিকদার পুলিশের গুলিতে নিহত হয় এবং তার পিতা বাদী হয়ে মামলা করে। এই মামলার 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসামি আসাদুজ্জামান কামাল এবং এই আসামি দীপুমণি, এছাড়াও বসুন্ধরার চেয়ারম্যান আব্দুস সোবাহান এবং তার ছেলে আনবির সোবাহান, তারা ওই হত্যা মামলার আসামি। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রার্থনা করেন এবং বলেন যে এই আসামিরা প্রাথমিক তদন্তে এই মামলার সঙ্গে জড়িত মর্মে তারা তথ্যপত্র পেয়েছে এবং এই আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই মামলার সঙ্গে, এই হত্যার সঙ্গে কারা জড়িত, কারা ইন্ধনদাতা এবং কারা ষড়যন্ত্রকারী, এটা তাদেরকে বের করতে হবে। এই জন্য এই আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আপনারা জানেন আরেকটি মামলা, এটা হলো বাটরা থানা মামলা 5/8/24। এই মামলায় 19/7/24 তারিখে সেই বাটারা এলাকায় সুমন শিকদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় সাবেক আওয়ামী সরকারের অবৈধ সরকারের আসম চিফ হুইপ আসম ফিরোজ, এই আসম ফিরোজ আপনারা জানেন 16/7 তারিখেও সে এলাকা গিয়ে জনগণকে একত্রিত করার চেষ্টা করেছিল, তার দলের কর্মীদের একত্রিত করার চেষ্টা করেছিল এবং আন্দোলনরত ছাত্র জনতার উপরে সেই আক্রমণ করে। তাদেরকে এই আক্রমণ করার ফলে এলাকার মানুষের রোষানলে পড়ে সে পালিয়ে ঢাকা চলে আসে এবং সে এই আন্দোলনকে স্তম্ভিত করার জন্য, আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য সরকারের উচ্চ মহলের সঙ্গে তারও ষড়যন্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়। সেই জন্য এই হত্যার সঙ্গে এই আসম ফিরোজ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এবং প্রাথমিক তদন্ত কর্মকর্তা এই তথ্য প্রমাণ পেয়েছেন এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এই হত্যার সঙ্গে কারা জড়িত, কাদের কুপরামর্শে, কাদের ষড়যন্ত্রে কিভাবে হত্যাটা সংঘটিত হলো তার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন এবং তিনি 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে আদালতে উপস্থিত আইনজীবী তার রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা সাংবাদিক ভাইয়ের কাছে একটি কথা বলতে চাই, আমরা চাই ন্যায় বিচার, আইনের শাসন। এখানে যারা আসামি হয়ে আসবে তাদের আইনের সহায়তা পাওয়ার অধিকার আছে। সেই জন্য প্রত্যেকটি মামলায় আমরা চাচ্ছি যে আসামি পক্ষে আইনজীবীরা থাকুক, তারা তাদের পক্ষে যুক্তি তুলে ধরুক। সেই হিসাবে আপনারা দেখছেন
যে প্রতিদিন যে আসামিদেরকে আনা হচ্ছে তাদের পক্ষে আইনজীবী আছে এবং তারা আইনের সহায়তা দিচ্ছে। আমরা চাই এটা অবশ্যই তাদের এই আইনের সহায়তা পাওয়ার বিষয়টা ইনশাল্লাহ কন্টিনিউ করবে এবং আমরাও চাই যে আইনের শাসনের মাধ্যমে